বিসমিল্লাহির রহমানির রহিম। দোসাই একে স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর অর্থনীতির মানবিক ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পড়াবো অর্থনীতির দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন অর্থায়ন চ্যাপ্টারের। এখানে সৃজনশীল প্রশ্ন আছে। একটা উদ্দীপক, অর্থায়নের উৎস, তারপর এখানে অর্থায়ন উৎস কয় প্রকার? দু প্রকার, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। ক নম্বর প্রশ্ন, অর্থায়ন কি? অর্থায়ন কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন। এখানে অর্থায়ন কি? অর্থায়ন হলো এমন একটি কার্য প্রক্রিয়া যা অর্থ সংগ্রহ ও ব্যবহারের সাথে জড়িত। এই প্রশ্নটা বইয়ের মধ্যে সরাসরি আছে, অর্থায়ন কি বা কাকে বলে, ওখান থেকে পড়লেই হবে। খ নম্বর, প্রাইমারি শেয়ার, প্রাথমিক ও মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য কি? প্রাথমিক ও মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য কি? লিখে দিচ্ছি।
আচ্ছা, আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল প্রাথমিক শেয়ার ও মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য দেখাও প্রাথমিক শেয়ার ও মাধ্যমিক শেয়ারের মধ্যে। এখানে আনসারটা লিখে দিয়েছি। শেয়ার ইস্যু করে বিক্রির জন্য প্রথমে যে শেয়ার ছাড়ে এবং ক্রেতা ওই শেয়ার আইপিও অবদানের মাধ্যমে যে লাভ করে তাই হলো প্রাথমিক শেয়ার। অন্যদিকে প্রাইমারি শেয়ার মালিকরা তাদের শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে অন্য বিনিয়োগকারীদের নিকট বিক্রি করলে তা হয় সেকেন্ডারি শেয়ার। 2 নম্বর পয়েন্ট, ব্রোকার হচ্ছে দালাল। 2 নম্বর পয়েন্ট, প্রাইমারি শেয়ার সাধারণত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগ্রহ করা হয় এবং কিন্তু সেকেন্ডারি শেয়ার সাধারণত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সংগ্রহ করা হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা। 3 নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে বা উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎসের মধ্যে পার্থক্য দেখাও। অর্থাৎ এখন গ নম্বরের প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা, এটা লিখে না দিয়ে এটা আলোচনা করি। বইয়ের মধ্যে দেখো অর্থায়ন চ্যাপ্টারে আমাদের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস দুটি, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস এবং আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। এখন এই দুটো উৎসের মধ্যে বলা হয়েছে উদ্দীপকের উল্লিখিত তথ্যের আলোকে এই অর্থায়নের উৎসের মধ্যে পার্থক্য দেখাও। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের মধ্যে কিছু সুবিধাও আছে এবং অসুবিধাও রয়েছে, বা এই সুবিধা ও অসুবিধার ভিত্তিতে পার্থক্য লক্ষ্য করা যায়। মেন বইয়ে যদি তোমরা পড়ো যে অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎসের যে সুবিধা আছে এবং অসুবিধা আছে মেন বইয়ে, ওখানে পড়ে নিবে। ওটা পড়লেই তোমরা গ নম্বর প্রশ্ন উত্তর লিখতে পারবে। এটা এভাবে লিখবে, উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের মধ্যে পার্থক্য হলো সুবিধা ও অসুবিধার আলোকে পার্থক্যগুলো লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও সম্প্রসারণের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয় বা করা যায়। অর্থায়নের উৎস হচ্ছে দুটি, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। কোনো প্রতিষ্ঠানে মোট তহবিলের যে অংশ মালিকপক্ষ বা প্রতিষ্ঠানের নিজস্ব উৎস থেকে সংগ্রহ করা হয় বা করা যায় তাকে বলা হয় অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। অন্যদিকে বাইরের বিভিন্ন উৎস থেকে ধার বা ঋণ গ্রহণের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয় তাকে বলা হয় বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ অর্থের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে তা সংগ্রহ করা সম্ভব হয় বা করা যায়, কিন্তু বাহ্যিক অর্থের ক্ষেত্রে অনেক প্রক্রিয়ার মাধ্যমে তার বা মধ্য দিয়ে যেতে হয় অর্থ সংগ্রহ করতে বলে এই অর্থায়নে কিছুটা বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে কিছুটা সময় লেগে যায়, যেহেতু বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেস অবলম্বন করতে হয়। তাছাড়া অভ্যন্তরীণ অর্থায়নে সংগৃহীত অর্থের বিপরীতে কোনো সুদ দিতে হয় না। অভ্যন্তরীণ উৎসের সম্পদ যেহেতু কোম্পানি বা ব্যক্তির মালিক নিজস্ব থাকে, তাই সেটা সংগ্রহ করতে কোনো সুদ দিতে হয় না। কিন্তু বাহ্যিক যে অর্থায়নের উৎস, সেখান থেকে অর্থ সংগ্রহ করতে গেলে বিভিন্ন প্রক্রিয়ায় যেতে হয় এবং সুদ দিতে হয়। অনেক সময় শর্ত জুড়ে দেয়, ঋণের শর্ত দেওয়া থাকে, সুদ দিতে না হয় বলে। তাছাড়া অভ্যন্তরীণ অর্থায়নের সংগৃহীত অর্থের বিপরীতে কোনো সুদ দিতে হয় না বলে তহবিল সংগ্রহের কোনো ব্যয় নেই এখানে। কিন্তু বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে গেলে সেখানে ঋণের সুদ দিতে হয়, বিপরীতে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। অর্থাৎ অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের মধ্যে ভিন্নতা রয়েছে। এটুকুই লিখলেই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এবার আসো উদ্দীপকের আলোকে ঘ নম্বর, উদ্দীপকের উল্লিখিত উৎসের মধ্যে কোনটিকে তুমি অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ এই যে অর্থায়নের যে উৎস দুটি, একটা হলো অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস, এই দুটোর মধ্যে কোনটি বেশি
গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করবে। আমরা তাহলে লিখব, উদ্দীপকে উল্লেখিত অভ্যন্তরীণ বাহ্যিক উৎসের মধ্যে আমি অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংগ্রহকে অধিকতর গুরুত্বপূর্ণ বা যুক্তিযুক্ত বলে মনে করি। এখন নিচে নতুন মনে করি লিখে এটা প্রথম প্যারা লিখবে। তারপর যেহেতু 4 নাম্বার থাকবে এখানে 3টা প্যারা ভাগ করে, তারপর নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন বা পুরাতন ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজস্ব সঞ্চয় থেকে অর্থ সংস্থান করে, তখন তা অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন হয়ে থাকে। অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়নের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। কী কী সুবিধা? উদ্দীপকের দৃশ্যকল্পে, অর্থাৎ উদ্দীপকের যে দুটো উৎস আছে, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস কাকে বলে একটু আগে বলেছি। অভ্যন্তরীণ উৎস হচ্ছে, সেটাও বলা হয়েছে। দেখো, উদ্দীপকের দৃশ্যকল্পে অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। এখানে দেখি, এই দুই ধরনের অর্থায়নের মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়নের ক্ষেত্রে অধিকতর সুবিধা ভোগ করা যায়। এই ধরনের অর্থায়নে অর্থপ্রাপ্তি নিশ্চয়তা থাকে। যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেই এই উৎসের মালিক, তাই এখান থেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকে। কারণ ব্যক্তি বা কারবারের নিজস্ব সঞ্চয় সম্পূর্ণরূপে মালিক এখানে বিনিয়োগ বা নিয়ন্ত্রণে, মালিকের নিয়ন্ত্রণে থাকে বলে এটা থেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকে। যখন অর্থায়নের প্রয়োজন পড়ে তখন মালিক তাৎক্ষণিকভাবে সেই অর্থের যোগান দিতে পারে, কোনো রকম আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন তার হয় না বলে এই ধরনের অর্থায়নের ক্ষেত্রে ঝামেলাও কম হয়। অন্যদিকে নিজস্ব সঞ্চয়ের অর্থ দ্বারা অভ্যন্তরীণ অর্থায়ন করা হয় বিধায় এখানে ঋণ পরিশোধের কোনো ঝুঁকি বা ঝামেলা বা বাধ্যবাধকতা থাকে না। তাহলে আমরা কী পাচ্ছি, দেখতে পেলাম অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করে সুবিধাটা কি, এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেই অর্থের মালিক বলে সে তাৎক্ষণিকভাবে অর্থে যোগান দিতে পারে এবং এখানে কোনো ঝুঁকি বা এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না। তারপর ঋণের সুদ দিতে হয় না এবং বিভিন্ন ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই এখানে অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে। কিন্তু বাহ্যিক উৎসের মতো এখানে সংগৃহীত তহবিলের বিপরীতে কোনো সুদও প্রদান করতে হয় না। এসব সুবিধা বিবেচনায় বাহ্যিক উৎস অপেক্ষা অভ্যন্তরীণ উৎস অধিকতর যুক্তিসঙ্গত বা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বলে উত্তর শেষ করে দিবে। এবার আসো আরেকটা উদ্দীপক আলোচনা করি। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের উদ্দীপক। এডি হচ্ছে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এদিকে এডি এগ্রিগেট ডিমান্ড কার্ভ, AS0 এগ্রিগেট সাপ্লাই কার্ভ অর্থাৎ সামগ্রিক যোগান রেখা, AS1 সামগ্রিক যোগান রেখা 2-1, আর এটা হচ্ছে চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা আর সামগ্রিক যোগান রেখা আমরা রেখেছি এখানে। এটা হচ্ছে P0 প্রাথমিক দাম, P1 পরিবর্তিত দাম, Y বা লম্ব অক্ষ এখানে, আর এখানে X অক্ষ উৎপাদন। এখন এখানে কোয়েশ্চেন আছে ক নাম্বারে, এক নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি কি বা কাকে বলে? মুদ্রাস্ফীতি কি? জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর থাকবে। খ নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে দাম পাও হচ্ছে জাতীয় আয়। এখানে অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায় ব্যাখ্যা করো। খ অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায় ব্যাখ্যা করো।
নম্বর প্রশ্ন, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে না চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 এ রেখা স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ লিখো। এখন দেখো ক নম্বর প্রশ্ন আমাদের আছে, মুদ্রাস্ফীতি কাকে বলে। এটা আমরা সবাই জানি মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়। মুদ্রাস্ফীতি হচ্ছে এমন এক মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায় যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থাকা অবস্থায় ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় বা দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে, সেরকম অবস্থাকে বলা হয়। অর্থাৎ বাড়ার ফলে এর ক্রয় ক্ষমতা হ্রাস পায়, তখন বলা হয় একে মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায় যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থাকা অবস্থায় ক্রমাগত দ্রব্যসামগ্রীর মূল্য বাড়তে থাকে এবং এর ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এরকম পরিস্থিতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, এটা বইয়েও আছে, জ্ঞানমূলক প্রশ্ন, বই থেকেও পড়তে পারবে। 5 নম্বর, অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায় ব্যাখ্যা করো। এটা উদাহরণমূলক প্রশ্ন। অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি কীভাবে সৃষ্টি করে। অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায় তার আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি করে ফেলে। এমন ক্ষেত্রে অধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়, কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে ও মুদ্রাস্ফীতি দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায়। যেহেতু অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কীভাবে। দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজে অর্থ সরকার ব্যয় করে থাকে, অর্থাৎ সরকার যে আয় করে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি করে থাকে। ওই আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার ফলে এমন ক্ষেত্রে অধিক ব্যয় মেটাতে স্বল্প সময়ে সরকারকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। কীভাবে করে, নোট ছাপায়, অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়, কিন্তু স্বল্পকালে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না বলে এখানে মুদ্রাস্ফীতি দামস্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয় বা সৃষ্টি হয়। এবার চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি, নম্বর প্রশ্ন, চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে, আমরা এখন এটার আনসার লিখব বা বলব।
আমরা প্রথমে লিখব উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত উদ্দীপকে প্রথম প্যারায় লিখব উদ্দীপকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। দেখানো হয়েছে। তারপরে লিখব এখানে চিত্র এঁকে দেখাতে হবে। প্রশ্নটা লিখতে হলে চিত্রটা এঁকে দেখাতে হবে আমাদেরকে যে কিভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেল। এটা হচ্ছে AS0 মানে এডিকেট সাপ্লাই কার্ভ প্রাথমিক সামগ্রিক যোগান রেখা, AS1 পরিবর্তিত সামগ্রিক যোগান রেখা, এডিকেট ডিমান্ড কার্ভ বা সামগ্রিক চাহিদা রেখা। P0 P1 এখানে দাম স্তর, এখানে উৎপাদন অক্ষে উৎপাদন ও পি অক্ষে উৎপাদন, এখানে পি প্রাইস লেভেল বা দাম স্তর লম্ব অক্ষে এখানে উৎপাদন নির্দেশ করা হয়েছে। গ নম্বর চিত্রে উদ্দীপকের উত্তরে আমাদেরকে চিত্র আঁকতে হবে। গ নম্বরে এটা গ নম্বর প্রশ্ন উত্তর লিখছি। এখন দেখো উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে, প্রথম লাইনে লিখবে। তারপর লিখবে উদ্দীপকে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে সামগ্রিক যোগান AS থেকে 0 থেকে আমরা লিখব উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে, উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে, এটা একটা লাইন হবে, আমার জায়গায় কম বলে এখানে আমি 2 লাইন লিখলাম। বৃদ্ধির ফলে আচ্ছা নিচেই লিখে আর কি, ফলে সামগ্রিক যোগান উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে, ছোট করে লিখে দিই, উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে সামগ্রিক যোগান AS বা এডিকেট সাপ্লাই বা সামগ্রিক যোগান হ্রাসের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয় তা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। তা ব্যয় বৃদ্ধি জনিত
নির্ধারিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। তারপরে আমরা তৃতীয় প্যারায় লিখব। চিত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায়, তৃতীয় প্যারায় লিখব। চিত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায় d equal to S1 হওয়ায় উৎপাদন এটা হচ্ছে y1, এটা হচ্ছে y0 উৎপাদন। y0 উৎপাদনে হয় y0 উৎপাদনে P0 দাম নির্ধারিত হয়। উৎপাদনে P0 দাম নির্ধারিত হয়। কিন্তু উৎপাদন হ্রাস পেয়ে y1 হয় উপকরণের দাম বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাসের ফলে থেকে S1 এ হয়। এতে করে দাম স্তর বৃদ্ধি পেয়ে
দামস্তর বৃদ্ধি পেয়ে P0 থেকে P1 এ উন্নীত হয়, P0 থেকে P1 এ উন্নীত হয়, অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে উৎপাদন যোগান হ্রাস পাওয়ার কারণে। ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাসের ফলে এই মুদ্রাস্ফীতি ঘটে বলে দেখো এখানে আমাদের উদ্দীপকের প্রশ্নটা ছিল উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে লিখছি উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। তারপর দ্বিতীয় এখানে চিত্রটা রেখেছি, চিত্র আঁকার পর লম্বক্ষে ওপি বা লম্বক্ষে দাম স্তর বা প্রাইস লেভেল এবং ভূমি অক্ষে বা অক্ষি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এটি হচ্ছে প্রাথমিক এডি রেখা যেটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এস হচ্ছে 0 হচ্ছে প্রাথমিক সামগ্রিক যোগান রেখা এবং S1 হচ্ছে পরিবর্তিত সামগ্রিক যোগান রেখা। এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে উল্লেখিত যে মুদ্রাস্ফীতি সেটা হচ্ছে আমাদের ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। চিত্রে আমরা দেখতে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে সামগ্রিক যোগান S1 হ্রাসের মাধ্যমে, অর্থাৎ S1 হ্রাস পেয়ে S1 হচ্ছে S0টা এডি হ্রাস পেয়ে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। চিত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায় এডি ইজ ইকুয়াল টু S1 তখন দাম স্তর হয় উৎপাদন Y0 থেকে Y1 স্তরে হ্রাস পায়, অর্থাৎ নির্ধারিত দামও তখন দেখা যায় যে কিন্তু উৎপাদন যখন হ্রাস পেয়ে আবার খেয়াল করো চিত্রে আমরা দেখতে পাই যে প্রাথমিক অবস্থায় এডি ইকুয়াল টু S1, অর্থাৎ এই হচ্ছে আমাদের চাহিদা সামগ্রিক চাহিদা রেখা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ, S1 হচ্ছে সামগ্রিক যোগান রেখা বা এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এখন এই যে এই বিন্দুতে এই দুটোই সমান হয়েছে, এখানে দাম যখন OP1 অর্থাৎ এই AD1 ইকুয়াল টু S1 হয়, উৎপাদনও Y0 স্তর থেকে Y0 উৎপাদন থেকে Y1 স্থানান্তরিত হয়েছে এবং দাম উৎপাদনের দাম হলো OP0 তে নির্ধারিত হয়, দামও এখানে কমে যায়। অর্থাৎ এখানে কিন্তু উৎপাদন হ্রাস পেয়ে যখন উৎপাদন Y0 থেকে Y1 হ্রাস পাওয়ার ফলে সামগ্রিক যোগান রেখা S0 তখন S1 থেকে S0 হয়েছে, তখন দেখা যায় যে থেকে S1 হয় সামগ্রিক দাম হ্রাস পাওয়া যোগান রেখা S1 হয়, তখন হওয়ার ফলে এখানে এতে করে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ দাম স্তর তখন OP0 থেকে OP1 এ বৃদ্ধি পায়। দাম স্তর বৃদ্ধি পেলে দেখা যায় যে ব্যয় বৃদ্ধির কারণে এখানে সামগ্রিক যোগান হ্রাসের ফলে মুদ্রাস্ফীতি
ঘটে, অর্থাৎ যেহেতু স্বল্পকালীন উৎপাদন বাড়ানো সম্ভব নয়, উৎপাদন স্থির, এখানে দাম বৃদ্ধির ফলে এখানে ব্যয় বেড়ে যায়, ব্যয় বৃদ্ধির ফলে সামগ্রিক গড় হ্রাসের ফলে এই মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ সামগ্রিক গড় S0 থেকে S1 হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার উৎপাদনও কমে গেছে, কমে করা আছে, এর ফলে এই যে মুদ্রাস্ফীতি ঘটে একে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবার আসো ঘ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 এ বৃদ্ধির স্থানান্তরের S0 থেকে S1 এ সামগ্রিক যোগান রেখা স্থানান্তরকারী যে মুদ্রাস্ফীতি ঘটেছে তার কারণসমূহ ব্যাখ্যা করো, বা এটা হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। এটা মুছে ফেলি এবার। সেই প্রশ্নটুকু আমি লিখে না দিয়ে মুখে আলোচনা করি, তোমরা শোনো। এখানে বলা হয়েছে যে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 এর বৃদ্ধির কারণে বা স্থানান্তরের কারণসমূহ ব্যাখ্যা করো। আমরা তাহলে বলবো যে উৎপাদন ব্যয়, মজুরির মূল্য, উৎপাদন হ্রাস, পেট্রোল বৃদ্ধি, বিদ্যুতের যোগান হ্রাস বৃদ্ধির কারণে উদ্দীপকে চিত্রের সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 রেখায় স্থানান্তর হয়। এগুলো এই প্রথম লাইনটা লিখে দেই। ঘ নম্বর প্রশ্ন উত্তর। উৎপাদন ব্যয়, মজুরি মূল উদ্দীপকের উৎপাদন ব্যয়, মজুরি মূল্য, উৎপাদন হ্রাস, পেট্রোল, বিদ্যুতের যোগান হ্রাস, বৃদ্ধির কারণে উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 রেখা স্থানান্তরিত হয়।
বাড়লে মুদ্রাস্ফীতি দেখা যায়। সকল কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে।
আচ্ছা দেখো, এতগুলো লেখা সবগুলো আমি মুখে বলে দিচ্ছি, শোনো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের S0 রেখা বা সামগ্রিক যোগান রেখা S0 থেকে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 এ স্থানান্তরের কারণসমূহ ব্যাখ্যা করো। আমরা লিখেছি উৎপাদন ব্যয়, মজুরি মূল্য, উৎপাদন হ্রাস, পেট্রোল, বিদ্যুতের যোগান হ্রাস বৃদ্ধির কারণে উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 রেখায়, অর্থাৎ উৎপাদন ব্যয়, মজুরির মূল্য, উৎপাদন হ্রাস, পেট্রোল, বিদ্যুতের যোগান হ্রাস বৃদ্ধির কারণে উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 রেখায় স্থানান্তরিত হয়। এক নম্বর কাজ হচ্ছে সাধারণ উৎপাদন খরচ বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হিসেবে পরিচিত। যে সকল কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে সেগুলো নিচে বর্ণনা করা হলো। এক নম্বর বেতন ও মজুরি বৃদ্ধি। শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকের দর কষাকষির ক্ষমতাও বাড়ে, আর এই দর কষাকষির ক্ষমতা বাড়ার ফলে উৎপাদনশীলতা না বাড়লেও মজুরি বাড়ে, এই জন্য উৎপাদন খরচ বেড়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরোক্ষ কর আরোপ। পরোক্ষ কর কাকে কর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর ধার্য করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রাথমিক ভার বহন করলেও চূড়ান্ত ভারটা যখন করের কিছু অংশ অন্যের উপর চাপাতে পারে বা ক্রেতা বা ভোক্তাদের উপর, সেই অংশটাকে বলা হয় পরোক্ষ কর। এই পরোক্ষ করের ফলেও দেখা যায় যে সরকার পণ্য সামগ্রীর উপর ব্যাপক হারে পরোক্ষ কর আরোপ করলে মূল্যস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি, অর্থাৎ অধিকারী যদি পরোক্ষ কর আরোপ করে তখন দেখা যায় যে মূল্যস্তর বৃদ্ধি পেয়ে তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এছাড়াও পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি। পাবলিক ইউটিলিটি যেমন ভোক্তাদের যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, তেল প্রভৃতির দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং দ্রব্য সামগ্রীর দাম বাড়ে। এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যমেও এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। যেমন অলিগোপলি বা মনোপলি শিল্প অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন নিয়ন্ত্রণ বা কমিয়ে ফেলতে পারে, এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে উপরের কারণগুলোর জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে উদ্দীপকের চিত্রে সামগ্রিক যোগান রেখা S0 থেকে S1 রেখায় স্থানান্তরিত হতে পারে। 3টা প্রশ্ন সৃজনশীল পড়িয়েছি, দেখে আরেকটা পড়ানো যায় কিনা, সময়ও নেই, 1 ঘন্টা হয়ে গেছে, আর সম্ভব না। আরেকটা দাগিয়ে দিই তোমাদেরকে, 2টা আলোচনা করেছি না। আচ্ছা, আরেকটা দেখি, উদ্দীপক লিখে দেই। দেখো, এটা নিজেরা পড়বে, সহজে কঠিন হবে না বেশি একটা। অথবা সোজা একটা বলে দিই, অন্য একটা। মুছে দেই, আরেকটা উদ্দীপক দিচ্ছি। এটা উত্তরটা তোমরা নিজেরা পড়ে নিবে, আমি মুখে শুধু বলে দিব কিভাবে লিখতে হবে।
দেখো এখানে আরেকটা উদ্দীপক দিচ্ছি। 3 নম্বর উদ্দীপক, বান্দরবানে প্রচুর আনারস হয়। বানে প্রচুর আনারস উৎপাদন হয়। আনারসের মান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, ভালো। ব্যবসায়ী আনারস, আনারস চট্টগ্রামের বাজারে বিক্রি করে আবার সিলেটে প্রচুর ভালো মানের চা উৎপাদন হয়। উৎপাদিত চায়ে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের উৎপাদিত চায়ে আমেরিকার বাজারে যথেষ্ট চাহিদা আছে। দেখো 5 নম্বর প্রশ্ন আমাদের উদ্দীপকের, হাঁপিয়ে গেছি। বাংলাদেশের কয়েকটি আমদানি দ্রব্যের নাম লিখো। কয়েকটি আমদানি দ্রব্যের নাম লিখো। খ নম্বর প্রশ্ন, বৈদেশিক সাহায্য বাংলাদেশের আবশ্যক ব্যাখ্যা করো। বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক ব্যাখ্যা করো। দেশের জন্য আবশ্যক ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপক,
উদ্দীপকে চায়ের বাণিজ্যকে কি নামে অভিহিত করা যাবে, ব্যাখ্যা করো। উদ্দীপকে চায়ের বাণিজ্যকে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। প্রশ্ন। দেখো এখানে উদ্দীপকটি খেয়াল করো। বান্দরবানে প্রচুর আনারস উৎপাদিত হয়। উৎপাদিত আনারসের মান যথেষ্ট ভালো। ব্যবসায়ীরা এই আনারস চট্টগ্রামের বাজারে নিয়ে বিক্রি করে। আবার সিলেটে প্রচুর ভালো মানের চা উৎপাদন হয়। উৎপাদিত চায়ের আমেরিকার বাজারে যথেষ্ট চাহিদা আছে। উদ্দীপকটা ভালো করে পড়ে। এটা হলো আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টারের কোয়েশ্চেন। এটা আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টারের কোয়েশ্চেন লিখে দেই। আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টার, দ্বিতীয় পত্র বইয়ের বাণিজ্য দ্বিতীয় পত্র। এখানে দেখো বলা হয়েছে 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কয়েকটি আমদানি দ্রব্যের নাম লিখো। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমদানি দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্য আমাদের দেশে উৎপাদিত করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হয়, যখন যে দ্রব্য বিদেশ থেকে আমরা আমাদের দেশে চাহিদা পূরণের জন্য আনা, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার বিনিময়ে যেটা আনা হয়, সেটা হচ্ছে আমাদের আমদানি দ্রব্য। এখন আমদানি দ্রব্যের নাম লিখো। এটা জ্ঞানমূলক প্রশ্ন। আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টার,
দেখো এখানে আছে আমাদের উদ্দীপকটা হচ্ছে বান্দরবানে প্রচুর আনারস উৎপাদন হয়। উৎপাদিত আনারসের মান যথেষ্ট ভালো। ব্যবসায়ীরা এই আনারস চট্টগ্রামের বাজারে নিয়ে বিক্রি করে। চট্টগ্রাম কোথায়? আমার বাংলাদেশের অভ্যন্তর, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ। তাহলে এই যে চট্টগ্রাম বাজারে আনারস বিক্রি করছে, আনারসের আমি বলবো এটা অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে, তাহলে অর্থাৎ ওটা আনারস হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের দ্রব্য। আবার সিলেটে প্রচুর ভালো মানের চা উৎপাদন হয়। উৎপাদিত চায়ের আমেরিকার বাজারে যথেষ্ট চাহিদা আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশের কয়েকটি আমদানি দ্রব্যের নাম লিখো। তাহলে আমরা বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্যগুলো কী কী? আমরা জানি প্রধান আমদানি দ্রব্য হলো ভোজ্য তেল, গম, অপরিশোধিত পেট্রোলিয়াম, সার, কীটনাশক, ক্লিনার, সুতা, ভারী যন্ত্রপাতি, লৌহ ইস্পাত, কৃষি যন্ত্রপাতি, রেলওয়ে ইঞ্জিন, তারপর বৈদ্যুতিক সরঞ্জাম, খনিজ দ্রব্য। এগুলো হচ্ছে আমাদের প্রধান আমদানি দ্রব্য। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক, ব্যাখ্যা করা। বৈদেশিক সাহায্য কাকে বলা হয়? বিদেশ থেকে যে সাহায্যটা আমরা গ্রহণ করে, কোনো দেশ যখন গ্রহণ করে সেটাকে বলা হয় বৈদেশিক সাহায্য। অর্থাৎ বৈদেশিক সাহায্য একটি দেশে স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়নে বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্ব অনস্বীকার্য আমরা বলতে পারি। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় স্বল্প বা অল্পের চেয়ে কম, যেটা সেটাকে বলা হয় স্বল্প। ফলে এখানে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ বা সঞ্চয় মূলধন ঘটনা আরও কম হয়ে থাকে। আয় কম, যেহেতু আয় কম হওয়ার ফলে মাথাপিছু আয় স্বল্পর কারণে মূলধনও সঞ্চয় কম হয়ে থাকে এবং মূলধন গঠনের আরও কম হয়। তাই এদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের গুরুত্ব অনস্বীকার্য আমরা বলতে পারি। তাই এদেশে দ্রুত উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। তাছাড়া বাংলাদেশে প্রায় প্রতি বছর বন্যা, খরা প্রভৃতি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি ভয়াবহ দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বৈদেশিক সাহায্য এসব দুর্যোগ মোকাবেলায় সাময়িকভাবে ব্যাপক সহায়তা করে থাকে। এ কারণে বলা যায় বাংলাদেশে বৈদেশিক সাহায্য আবশ্যক। আবার বলি, খেয়াল করো, বৈদেশিক সাহায্য একটি দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য আবশ্যক। তাই এদেশের দ্রুত অর্থাৎ বৈদেশিক সাহায্য একটি দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় বৈদেশিক সাহায্য এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আবশ্যক। আমাদের দেশের জনগণের মাথাপিছু আয় স্বল্প মাথাপিছু আয়ের কারণে সঞ্চয় কম এবং সঞ্চয় কম হওয়ার কারণে মূলধন গঠনের হারও কম হয়ে থাকে। মূলধন গঠন কম হওয়ার কারণে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। তাই এই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। তাছাড়া বাংলাদেশে প্রতি বছর বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি লেগেই থাকে। এইসব দুর্যোগ মোকাবেলায় ব্যাপক বৈদেশিক সাহায্য আমাদেরকে সহায়তা করে থাকে। এই কারণে বলা যায় বাংলাদেশে বৈদেশিক সাহায্য আবশ্যক। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকে চায়ের বাণিজ্যকে কি নামে ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই যে চা কোন বাজারে কোথায় চাহিদা আছে চায়ের, আমরা উদ্দীপকটাকে খেয়াল করি। উৎপাদন হয় বাংলাদেশের সিলেট কোথায়? বাংলাদেশে। আর বাজারে চাহিদা আছে কোথায়? আমেরিকার বাজারে। অর্থাৎ এই আমেরিকাটা আমাদের দেশের বাইরে মহাদেশে অবস্থিত। অর্থাৎ তাহলে আমরা বলবো উদ্দীপকে চায়ের, আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এখন বাণিজ্য কাকে বলে? যখন দুই বা ততোধিক দেশ যখন তাদের দ্রব্য সেবার আমদানি ও রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আমদানি ও রপ্তানি বাণিজ্যে যখন অংশগ্রহণ করে দুটি দেশ তখন বলা হয় সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে উদ্দীপকে চায়ের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য নামে অভিহিত করা যায়। আমরা বলবো উদ্দীপকে চায়ের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য হিসেবে অভিহিত করা যায়, কারণ দুই বা ততোধিক দেশ যখন দ্রব্য সেবার আমদানি ও রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সংঘটিত হয়ে থাকে। যেমন বাংলাদেশের সাথে আমেরিকা বা পৃথিবীর যে কোনো দেশের বাণিজ্যকে
আন্তর্জাতিক বাণিজ্য বলা যায়। বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন দ্রব্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ প্রভৃতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। উদ্দীপকে উল্লিখিত সিলেটে যে চা বাগানের চায়ের মানে যে চা উৎপাদিত, প্রচুর যে ভালো মানের চা উৎপাদিত হয়, সেই চা আমেরিকার বাজারে বিক্রি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বাংলাদেশের সাথে আমেরিকায় চায়ের এই বাণিজ্য আন্তর্জাতিকভাবেই হয়ে থাকে, তাই চায়ের বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য বলা যায়। এখন ঘ নাম্বার দেখো, উচ্চতর দক্ষতা। আনারস ও চায়ের বাণিজ্যের মধ্যে পার্থক্যসমূহ বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু সহজভাবে উদ্দীপকটা যদি লক্ষ্য করি, আনারসটা কোথায় বিক্রি হয়? বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রাম জেলা, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে এটা বাংলাদেশের অভ্যন্তরে। তাহলে চায়ের বাণিজ্যটা হচ্ছে আমাদের, আনারসের বাণিজ্যটা আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য আমরা বলতে পারি, আর চা হচ্ছে বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আমরা আগে আমাদেরকে উদ্দীপকে আমরা উল্লেখ করবো যে উদ্দীপকে যে বান্দরবানে যে আনারস চট্টগ্রামের বাজারে বিক্রি হলে বাণিজ্য যে সংযুক্ত হবে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য। আর অন্যদিকে যে চায়ের বাণিজ্য, আমেরিকায় যে চা বিক্রি করা হবে সেটা হবে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত, সেটা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য হবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখানে বলতে পারি, উদ্দীপকের আলোকে এখানে পার্থক্য উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম বলবো যে এই অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কতগুলো পার্থক্য আমরা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে পারি। দেখা যায় উৎপাদনের উপাদানসমূহের অর্থনৈতিক গতিশীলতার পার্থক্য, পৃথক মুদ্রা ব্যবস্থা, পৃথক বাজার ব্যবস্থা, পৃথক অর্থনৈতিক পরিবেশ, পৃথক বাণিজ্য নীতি প্রভৃতির কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে আনারস যে বাজারে বিক্রি, সেখানে আমাদের মুদ্রা একই মুদ্রা ব্যবস্থা, আমাদের মুদ্রা হচ্ছে টাকা, আর আন্তর্জাতিক বাণিজ্যে চায়ের বাজারে সেখানে মুদ্রার নাম হচ্ছে ডলার, আমেরিকার মুদ্রার নাম ডলার। এখানে পৃথক বাণিজ্য নীতি লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রথমত অভ্যন্তরীণ বাণিজ্যের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একই রকম, অভ্যন্তরীণ বাণিজ্যের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একই রকম। অর্থাৎ অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা পার্থক্য লক্ষ্য করা যায়, ফলে মুদ্রা রূপান্তরের প্রয়োজন পড়ে, অর্থাৎ ডলারকে টাকায় বা মুদ্রাকে টাকায় রূপান্তর করতে হয়। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য দেশের মধ্যে একই ধরনের কর ব্যবস্থা, আর্থিক নীতি, রাজস্ব নীতি বিদ্যমান থাকায় কোনো সমস্যা হয় না। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিবেশের মধ্যে পার্থক্য থাকার কারণে দেখা যায় যে আর্থিক নীতি, রাজস্ব নীতি বিদ্যমান থাকায় কোনো এখানে সমস্যা দেখা যায়, বা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিবেশের পার্থক্য রয়েছে, ফলে বাণিজ্যের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়। তৃতীয়ত হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে নিজ দেশের মধ্যে পরিবহন ব্যয় খুব একটা প্রভাবিত করে না। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশের মধ্যে পরিবহন ব্যয় যথেষ্ট বেগ পেতে হয়, কারণ দূরত্ব অনুযায়ী ব্যয় বৃদ্ধি পায়। চতুর্থত অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একই সরকার বিদ্যমান, ফলে কোনো সমস্যা হয় না। পক্ষান্তরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথক জাতীয় সরকার, ফলে পৃথক ও স্বাধীন বাণিজ্য নীতি অনুসরণ করে। এ কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। পঞ্চমত অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ভাষা, ধর্ম ইত্যাদি কোনোভাবে প্রভাবিত করে না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভাষা, ধর্ম ইত্যাদি বিভিন্নভাবে প্রভাবিত করে। আজকে এখানে শেষ। থ্যাঙ্কস অল।